সাবিনা বেগম অনেকক্ষণ ধরে রায়ানের দরজা ধাক্কাচ্ছে, তবে রায়ানের কোনো আওয়াজ পাচ্ছে না। তিনি এক পর্যায়ে কান্না শুরু করে দেয় এবং মায়ানকে ডাকেন। মায়ের ডাক পেয়ে মায়ান তার রুম থেকে বেরিয়ে আসে এবং তার মায়ের এমন কান্নার অবস্থা দেখে জিজ্ঞেস করে, "কি হয়েছে আম্মু? তুমি এভাবে কাঁদছো কেন?" সাবিনা বেগম মায়ানকে দেখে আরো জোরে কান্না করে বললে, "দেখবো না বাবা, রায়ানকে কতক্ষণ ধরে ডাকছি কিন্তু ওর কোনো সাড়াই পাচ্ছি না, দরজাটাও বন্ধ করে রেখেছে।" মায়ের এমন চিন্তার অবস্থা দেখে মায়ান ও বেশ কয়েকবার রায়ানকে নাম ধরে দরজায় ধাক্কায়। সেও কোনো শব্দ পায় না। তখনই সেখানে এলি আর সায়ান উপস্থিত হয়। এলি ফুপির এমন অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে, "কি হয়েছে?" সাবিনা বেগম এলিকে রায়ানের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না সে ব্যাপারে জানায়। ফুপির কথা শুনে এলি চিন্তা হয়ে পড়ে। সে ভাবতে থাকে কালকে রায়ান সে মানা করেছে বলে কি রায়ান কেন ভুল পদক্ষেপ নিয়ে ফেললো। এই নিমিষেই এলির চোখ মুখে এ ভয় ঝেঁকে বসে। সায়ান মায়ানকে বলে, "ভাইয়া, আমাদের দরজাটা ভেঙে ফেলা উচিত।" সায়ানের কথা শুনে উপায় না পেয়ে মায়ান দরজা ভাঙতে প্রস্তুত নেয়। ঠিক তখনই রায়ান দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। রায়ানকে দেখেই মায়ান থেমে যায়। সাবিনা বেগম রায়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, "কিরে বাবা, দরজা খুলছিস না কেন? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানিস?" রায়ানের চোখে নিচের দাগ পড়ে গেছে। বোঝাই যাচ্ছে সে সারা রাত ঘুমায়নি। রায়ান শূন্য চোখে এলির দিকে তাকিয়ে থাকে। রায়ানের এমন চাহনি দেখে এলি যেন আটকে উঠল। এক রইল রাতেই ছেলেটা নিজের কি অবস্থা করেছে। এলি তার চোখ নামিয়ে নিল, যেন এক অদ্ভুত খারাপ লাগা কাজ করেছে তার মাঝে। রায়ান এই অবস্থায় তার জন্যই এলি তা ভালোই বুঝেছে। এবার রায়ান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, "আম্মু, আমার সারা রাত মাথা ধরেছিল বেশ, তাই শেষে রাতের দিকে ঘুমের ঔষধ খেয়েছিলাম, তাই তোমাদের ডাকে শুনতে পাইনি। সরি, তুমি প্লিজ কেঁদো না।" কথাগুলো রায়ান এলির দিকে তাকিয়ে বলল। সত্যি সে সারা রাত ঘুমাতে পারেনি, তাই শেষ রাতে সে একটা ঘুমের ঔষধ খেয়েছিল, যার ফলে এতবার ডাকাডাকির পরেও সে শুনতে পায়নি। রায়ান আর এলি এরকম নীরবতা এবং রায়ানের এলির প্রতি এমন দৃষ্টি মায়ান লক্ষ্য করে, কিন্তু সে কিছু না বলেই জায়গা থেকে চলে যায়। মায়ানকে দেখে সায়ান রায়ান আর তার মার উদ্দেশ্যে বলে, "হ্যাঁ, এখন হয়েছে, এখন সবাই আমরা খেতে যাব, বড্ড খিদে পেয়েছে।" অনেক কান্নাকাটি হলো। সায়ানের কথা শুনে সাবিনা বেগম হেসে ফেলল। রায়ানের কাছ থেকে সরে সাবিনা বেগম সায়ানকে বলল, "হ্যাঁ চল, খেতে দিচ্ছি তোদের।" রায়ানকে ফ্রেশ হতে বলে সাবিনা বেগম আর সায়ান নিচে চলে গেল। এলি একবার রায়ানের দিকে তাকিয়ে তাদের পিছন পিছন চলে যায়। রায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে ফ্রেশ হতে যায়। মায়ান তার রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। গতকাল রাতে এলি তাকে আর কোনো জবাব দেয়নি। মায়ানের শেষ কথা শুনে শুধু তার দিকেই একবার ঘুরে তাকাইয়াছিল, কিন্তু কিছুই বলেনি। মায়ান পুরো ব্যাপারটাকে মিনাল চেষ্টা করেছে। সত্যি কি রায়ান আর এলির মাঝে অমর কোনো সম্পর্ক আছে নাকি? মায়ান বেশি ভেবেছে, কিন্তু কাল যে রাতে মায়ান দেখলো, এখন মায়ানের নিজের উপর রাগ উঠেছে। তার পুরো বিষয়টা ভালোভাবে দেখা উচিত ছিল। সে একাংশ দেখে এখন কি বুঝবে আর? এলিও তো ঠিক ভাবে খুলে কিছু কিছু বলছে না। আর বড় ভাই হিসেবে রায়ানকেও বা কিভাবে জিজ্ঞেস করবে? আর সত্য কথা বললে মায়ান তার নিজের ভাই বোনের সাথেও তেমন একটা ক্ষতি নেই। সে ছোট থেকেই একা একাই থাকতো, ভাই বোনের সাথে মিশতো না।
তাই তো মায়ান রায়ানকে ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে পারছে না। হঠাৎ মায়ান চ চজাগিত শব্দ করে উঠল আর বিড়বিড় করে বলল, আমি কেন এত ভাবছি? আদে যাই, সম্পর্ক থাকুক, আমার তাতে কি? মায়ান নিজেকে প্রশ্ন করলো আর নিজের প্রতি সে চরম বিরক্ত হলো। বিরক্ত থেকে নিস্তারের জন্য সে একটা সিগারেট ধুয়ে বারান্দায় যায়। কিছুক্ষণ যেতেই মায়ান মেলিয়ে গলায় কারো গান শুনতে পেল, ঠিক এইভাবে, তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলি যাবি চোখের বাহিরে না, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলি যাবি চোখের বাহিরে না। মায়ান আরো ভালোভাবে শোনার চেষ্টা করলো। তার মনে হয় সে আগেও গলা শুনেছে কোথাও, তোরির মতো কোনো একটা কেউ, কথা দিয়ে যা, ছায়া হয়ে যা, তারই মতো কোনো একটা ঢেউ, ভাসিয়ে আমায় দূরে নিয়ে যা, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলি যাবি না চোখ। মায়ানের এমন মনে পড়ে গেল এটা সেই রাতের মেয়েটার গলা। মায়ান এর চোখ যেন চিকচিক করে উঠল। নিমিষে তার সকল বিরক্ত দূর হয়ে গেল। আটকে তাকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকালে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনটিতে আমার, দুপুরে আমার, ঠিক এভাবে, তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলি যাবি চোখের বাহিরে না। গান গাইতে হতেই মায়ান বিড়বিড় করে বলল, বেনুবতী আমার বেনুবতী। নিজের চোখ খোলো মায়ান তারপর বলল, এখন যে তোমার খুলতেই হবে বেনুবতী। তুমি যে তোমার গান দিয়ে আমার পাগল করে ফেলেছো, তোমায় দেখা না অবধি আবার অবাক আর হব না। বেনুবতীর মনে সুরে ভরা মেয়ে রায়ানের এমন অবস্থা দেখে এলি খুব খারাপ লাগছে। সে রায়ানকে কখনো কষ্ট দিতে চায়নি, কিন্তু সত্যি এলি কিছু করার নেই। এলি রায়ানকে আই চোখে কখনো দেখতে পারবে না। এলি আর কিছু ভালো লাগছে না। বারান্দায় গিয়ে এলি গান ধরলো মায়ানকে হালকা করার জন্য। গান শেষে এলি রুমের দিকে তাকাতেই চমকে উঠল আর চিৎকার করে বলে, ভাইয়া, ইয়া, আস্তে বনু, এভাবে কেন চিল্লাচ্ছিস? এলি, তুই কখন এলি আর আমাকে কোনো জানালি না? আমি তোমায় এয়ারপোর্ট নিতে যেতাম। ইয়া হালকা হেসে বলে, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই জানাইনি। আর ইরা আপুর বিয়ে আমি থাকবো না তা কি করে হয় নাকি? এলি কিছুটা কৌতূহল এর সুরে বলে, আর আচ্ছা তাই নাকি? বল যে শ্রাবণী ভাবিকে ছেড়ে আর থাকতে পারছি না, তাই তো চলে এসেছি। এলির কথা শুনে ইরাস মেকি রাগ দেখিয়ে বলে, বনু খুব পেকেছিস। এলি হেসে ফেলে। সে এবার ইয়াসের দিকে গিয়ে এগিয়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া, তোমায় অনেক মিস করেছি। ইয়াস এলির মাথায় হাত বুলাতে বলে, আমিও বনু, কিন্তু এখন আর যাব না, একদম তো কাছে থেকে যাব। এলি ইয়াসকে ছাড়িয়ে আবার চিৎকার করে বলে, কি, তুমি ইউরোপে যাবে না? ইয়াস, না বনু, আর যাব না, এখানেই থাকবো, নিজের বিজনেস শুরু করব। তোর ভাবির জন্য নিজেকে যোগ্য করতে হবে তো নাকি? এলি চোখ এবার খুলতেই চিকচিক করে উঠল। সে অবাক, আবার ইয়াসকে জড়িয়ে ধরল। ইয়াস এলিকে আগলে নিল আর জিজ্ঞেস করলো, আমার বনুর গালে গলা যে আরো সুন্দর, আরো সুলো হয়ে গেল। এলির মুচকি হাসি দিল ইয়াস আর বলল, তা তুই কারো সামনে গাইতে চাস না এখনো নিশ্চয় কাজিনদের কেউ জানে না যে তুই এত সুন্দর গাইতে পারিস, তাই না? এলি ইয়াসের কাছ থেকে সরে নিজের টেবিলে বই ঠিক করতে করতে বলে, এগুলো জানিয়ে কি হবে, থাক,
তোমরাও কাউকে বলার দরকার নেই। তখন সবাই জোর করে আমার ভালো লাগবে না। ইয়াস হালকা হেসে বলে, যা হুকুম মেরে একা। সবাই সোফায় ঘরে বসেছে। ইয়াস সবার জন্য গিফট নিয়ে এসেছে, সেগুলোই সবাইকে দিচ্ছে। আর সবাই মিলে হাসি মজা করছে, আড্ডা দিচ্ছে। এলিও এদিকে বসে আছে আর আড্ডা দিচ্ছে। রায়ান দূরে এসে বসেছিল। এলির খেয়াল হতেই সে উঠে এলির কাছে চলে যায় এবং তার পাশে বসে। এলি যা বুঝলো তার পাশে কেউ বসেছে, সে ঘুরে তাকাতেই তার মুখের হাসিটা নিভে যায়। চোখ সরিয়ে অন্যদিকে তাকায় এলি। রায়ান এলির একটু কানের কাছে এসে ফিসফিস করে বলে, এভাবে অন্তত অ্যাভয়েড করিস না। এলির পাশে সরে বসলো, কারণ এখানে অনেক আছে, কেউ দেখলে খারাপ ভাববে। এলি সরে যাওয়া রায়ান আর ঘেঁষে বসলো। আর এদিকে মায়ান এর বন্ধু তাকে ডেকেছিল দেখা করবে বলে, সেই জন্যে সে সিঁড়ি দিয়ে নামছিল। তখনই সে এলি আর রায়ানের কাণ্ড দেখে। তার হাতে থাকা ঘড়িটাও সে হঠাৎ আছাড় মারে। ঘড়ির শব্দে সবাই সেদিকে তাকায়। দেখে মায়ান রেগে আছে, তার মাথায় রাগ গুল ফুটে উঠেছে। সবাই কিছুটা ভয় পায়। মায়ান এলির দিকে এক নজরে তাকিয়ে আছে। এলির চোখ মুখে কোনো ভয় নেই। ইয়াস আর ভয় পায়নি। রায়ান সোফা থেকে উঠে মায়ানের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? মায়ান অগ্নিদৃষ্টিতে তাকায় রায়ান এর দিকে। রায়ান আর কিছুই বলে না। হুট করেই মায়ান এলির কাছে যায় এবং তার কাছে গিয়ে শান্ত গলায় বলে, এলিরা, তুই প্লিজ আমার রুমে এক কাপ কফি দিবে? কথাটা এমনভাবে বলেছে যে একটু আগেই সব রাগ কথা যেন উধাও হয়ে গেছে। এলিও শান্ত গলায় বলে, জি ঠিক আছে। এলি উত্তর পেয়েই মায়ান আবার উপরে চলে যায়। এলিও যায় কিচেনে। তার নিজের এক কফি খেয়ে খারাপ হয় না, এই এই ভেবে সে ভালো যে সবার জন্যই বানাবে। এলি সবার জন্য কফি বানিয়ে সোফায় ঘরে সবাইকে দিয়ে আসে। নিজে আর মায়ানের টা নিয়ে সে উপরে যেতে নেয়। তা দেখে রায়ান জিজ্ঞেস করলো, 2 কাপ করার জন্য? এলি বলে, আমার আর মায়ান ভাইয়ের আমার পড়া আছে বিকালে, আর শপিংও, তাই ঘরে বসেই কফি খেতে খেতে পড়বো। রায়ান আর কিছু বলেনি। এলি উপরে গিয়ে মায়ানের রুমে নক করে। ভিতর থেকে আওয়াজ এলো, এসো। এলি নিজের কাপটা খাটের পাশে রেখে মায়ানের একটা বারান্দায় নিয়ে গেল, যেখানে মায়ান ছিল। মায়ানের দিক কফির কাপটা এগিয়ে দেয়। মায়ান কফি নিতেই এলি সেখান থেকে চলে যেতে নেয়। মায়ান, আমি তোমাকে যেতে বলেছি। এলি থেমে যায় আর পিছনে ঘুরে বলে, এলি, আপনার আর কিছু লাগবে? না হলে আমি চলে যাব। মায়ান, এখনো তুমি বলবে যে রায়ান আর তোমার মাঝে এমন কোনো সম্পর্ক নেই? এলি, হ্যাঁ, যেটা নেই সেটা তো আর বলবো না আমি, তাই না? মায়ান, আমাকে সত্যিটা বললে আমি খেয়ে ফেলবো না তোমায়। এলি, আপনাকে কি আমি ভয় পাই না যে আপনাকে সত্য কথা বলতে পারবো না, বুঝলেন? এলি কথা শুনে মায়ান পিছে ঘুরে তাকায় আর প্রশ্ন করে, তুমি গান করো এলিরা? মায়ানের কথা শুনে এলি ভাবুক হয়ে যায় যে এমন প্রশ্ন কেন করছে মায়ান, কিন্তু এলি বলে, না ভাইয়া। মায়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আবার তার মুখে রাগ ফুটলো, কিন্তু এলি তা বুঝেও তার মুখে কোনো পরিবর্তন এলো না। সে একদম শান্ত। এলিকে এমন শান্ত দেখে মায়ান কফিটার পাশে রেখে টেবিলে রেখে এলির কাছে গিয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার দাঁতে দাঁত চিপে বলে, তুই এখান থেকে রায়ানের থেকে দূরে থাকবি, মাথায় ঢুকেস। আর কখনো যেন রায়ানের সাথে তাকে এভাবে না দেখি। এলি, বুঝলি? এলি হঠাৎ মায়ানের মুখে তুই শুনে অবাক হয় তার উপর। মায়ান তাকে সবসময় এলিরা বলেই ডাকে, অথচ আজ এলি বলে ডাকছে। এলি নিজেকে সারানোর চেষ্টা করছে, কিন্তু এবার এলিরা শান্ত গলায় বলে, ভাইয়া, রায়ান ভাই আপনাকে পছন্দ করে।
কিন্তু আমি ওনাকে ভাই হিসেবে দেখি। কালকে উনি আমাকে সেটাই আবারও ঘরে হাত রেখে বলেছিল, কিন্তু আমি সরে আসি। পরে আপনি পুরা দেখেননি। আর আজকেও সোফায় আমি একাই বসেছিলাম। ভাইয়া তখন এসে আমাকে কালকে রাতের জন্য কানে কানে সরি বলেছিল। রাতে কেউ না না শুনতে পায়। আর আজকেও আপনি সেটাকেই ভুল ভেবে দেখেছেন। আর একটা কথা, আমি অন্য কাউকে পছন্দ করি, তাই এভাবে বারবার রায়ান ভাই আর আমার অহেতুক সম্পর্ক বানাবেন না। এখন আপনি আমায় ছেড়ে দিন। কেউ দেখে নিলে আপনার মতিন খারাপ ভেবে আমাদের মধ্যে অন্য সম্পর্ক বানিয়ে ফেলবে। এতগুলো কথা এলি এক বাইরে বলেছে। মায়ান এলি সবার মুখে নজর বুঝতে থাকে। নিজের অজান্তেই ঘোর লাগা কণ্ঠে বলে, ক্যারামেল। তারপর এলির ঠোঁটে নিজের ডান হাত বুড়ো আঙুল দিয়ে স্লাইড করে আবার বলে, ক্যারামেল। মায়ান এর ভাব সারা এলির ভাব লাগাচ্ছিল না, তাই সে মায়ানকে ধাক্কা দেয়। মায়ান হালকাভাবে থাকায় দূরে সরিয়ে যায়। এলি আবার চলে যেতে নিলে মায়ানের এক হুঁশ ফেরে যে সে আসলে কি করতে যাচ্ছিল। সে এলি কে কিছু বলতে যাবে, কিন্তু এলি সেখান থেকে চলে গেল। মায়ের নিজের মাথায় চুল টেনে ধরে সে একটা কি করতে যাচ্ছিল এলির সাথে। এলি দৌড়ে নিজের রুমে চলে আসে এবং দরজা লাগিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নেয় মায়ান। তার সাথে এমন কে করেছিল? এলি ঘামতে থাকে তখনকার কথা ভেবেই। নিজেকে সে শান্ত করতে পারছিল না। তারপর সে নিজের ফোন বের করে এবং কাউকে কল দেয়। দুইবার রিং হতেই অপর পক্ষের মানুষ কল রিসিভ করে। এলি তার সাথে কথা বলতে শুরু করে। প্রায় ঘন্টাখানেক কথা বলে এলি। এখন তার নিজেকে কিছুটা শান্ত লাগছে। তখনই তার দরজায় কেউ নক করে। এলিকে জানতে চাওয়ার ইয়াশ বলে যে তাদের এখন শপিং এর জন্য বের হবে। এলি ইয়াশকে রেডি হয়ে আসছে বলে নিজের ফোন বিছানায় ফেলে এলি আলমারি থেকে নিজের জামা বের করে রেডি হয়ে নেয়। আজকে এলির একটা কুর্তি পরেছে সাদা রঙের, যার উপর সবুজ সুতার করুকার সাথে একটা গ্রিন কালার প্যান্ট, হাতে আপেলের ওয়াচ, মাথায় প্যান্টের সাথে ম্যাচিং হিজাব বেঁধেছে, ঠোঁটে ব্রাউন নিউজ লিপস্টিক আর পায়ে সাদা জুতা। এলি নিচে রেডি হয়ে আসে। এসে দেখে সবাই রেডি হয়ে বাসায় সামনে দাঁড়িয়ে আছে, তাই এলি সেদিকে চলে যায়। আজকে মায়ানের তাই ইয়াশ ড্রাইভ করবে। মায়ানকে না দেখে এলি কিছুটা স্বস্তি পায়। তবুও সে ইরাকে জিজ্ঞেস করলো যে মায়ান কোথায়। ইরা জানায় মায়ান আজ যাবে না, তার কাজ আছে। শপিং শেষে ওরা সবাই বাইরে থেকে খেয়ে আসবে। আর মায়ান যেহেতু যায়নি তাই মায়ানের জন্য খাবার পার্সেল করে আনা হয়েছে। এলি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তখনই সাবিনা বেগম তাকে ডাক দেয়। এলি সাবিনা বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি ফুপি? সাবিনা বেগম এলি হাতে একটি প্লেট ধরিয়ে দিয়ে বলে, খাবারটা মায়ানকে দিয়ে আয়। এলি মায়ানের কথা শুনে বলে, আমার হাতে যেহেতু ফুপি, ইরা আপুকে পাঠিয়ে দাও না। সাবিনা বেগম রাগ করে বলে, কেন, তুই গেলে কি সমস্যা? ইরারা কাজ করছে, সবাই ব্যস্ত বলেই তোকে বললাম। এলি এবার নিরুপায় হয়ে প্লেট নিয়ে উপরের দিকে যেতে থাকে। এলি যাওয়া দেখে সাবিনা বেগম মুচকি হাসলো। এলি মায়ানের রুমের সামনে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর দরজায় নক করলো, কিন্তু কোনো আওয়াজ আসলো না। তাই এলি দরজা আবার ধাক্কা দিতেই দরজা হালকা খুলে যায়, অর্থাৎ দরজা খোলাই আছে। এলি দরজা ঠেলে ভিতরে ঢোকে এবং মায়ানকে ডাকে, কিন্তু কোনো আওয়াজ এলো না। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। বাইরে আজ পুরো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে এলি লক্ষ্য করে মায়ানের বিছানা শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। তাই এলি খাবারটা মায়ানের বিছানার পাশেই রেখে দেয়। সে ঘুরে চলে যাচ্ছিল, তখনই মায়ান
ঘুম ঘুম গলায় বলে, এভাবে চোরের মতো আমার রুমে কি করছো? এলি বুঝলো না মায়ান কি করে বুঝলো সে উল্টা দিকে মুখ করে শুয়েছে। তাহলে এলি ঘুরে বলল, আমি চোরের মতো ঢুকিনি, দরজায় নক করেছিলাম, আপনাকেও ডেকেছিলাম, আপনি ঘুমাচ্ছিলেন, তাই হয়তো শুনেননি। মায়ান এবার উঠে ঘরে লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালাতেই এলি দেখলো মায়ান খালি গায়ে শুয়ে একটা ট্রাউজার পরে আছে। এলি হালকা করে চোখ সরিয়ে আবার চলে যেতে নিলে মায়ান আবার ডেকে ওঠে, এলিরা, আমি কি তোমাকে যেতে বলেছি? এলি না ঘুরেই বলে, আপনি আমায় ডাকেননি, এখানে যে আপনার পারমিশন নিয়ে আমায় যেতে হবে। আমি নিজ ইচ্ছায় এসেছি, নিজ ইচ্ছায় যাব। এই বলেই এলি আর থামে না, সে চলে যায়। মায়ান এলি যাওয়ার পরে তাকিয়ে এক বাঁকা হাসি দিল আর বিড়বিড় করে কি বলল, আই লাইক দিস অ্যাটিটিউড। তারপর সেভাবে হাসতে হাসতে ফ্রেশ হয়ে চলে যায়। পরের দিন ছিল ইরার গায়ে হলুদ। সবাই আবার ব্যস্ত হয়ে পড়ল। আজকে ইরাকে পার্লারে নেওয়া হয়নি, কারণ ইরার কথা হলুদের সাজটায় সে বাসাতেই খুব সাধারণভাবে করতে চায়। সে বলেছে এলি তাকে সাজিয়ে দেবে। এলি আর মেনে নিয়েছে। সকালে এলি ফ্রেশ হয়ে ইরার রুমে পৌঁছায়। ইরাকে প্রথম এলি শাড়ি পরিয়ে দেয়, তারপর সুন্দর চুলে খোঁপা বেঁধে দিল। খোঁপায় কতগুলো গাঁদা ফুল গেঁথে দিয়েছে সুন্দর করে। তারপর সে ইরাকে মেকআপ করে দেয় খুব সাধারণভাবে, তবে বেশ মানিয়েছে ইরাকে। তারপর ইরাকে গহনা পরিয়ে দিল। ইরাকে সাজিয়ে এলি ছবি তোলার লোককে ডেকে দেয় এবং ইরার ছবি তুলতে পাঠিয়ে দেয়। তারপর এলি নিজেও রুমে গিয়ে তৈরি হতে শুরু করলো। কালকে শপিংয়ের ইরা তাকে খুব সুন্দর একটা হলুদ সালোয়ার কামিজ পছন্দ করে দিয়েছিল, সেটাই এলি পরে নেয়। ওনাকে একদিকে ছেড়ে নিল, মাথায় হিজাব বেঁধে নিল স্কিন কালারের। নিজেও বেশ হালকা মেকআপ করেছে, পায়ে হিল জুতা পরেছে, হাতে একটা ব্রেসলেট পরেছে। হলুদের জন্য এলি রেডি হয়েই এলি নিচে এলো। নিচে নামতে নামতেই তার মাথা কেমন যেন হালকা দুলে উঠল। এলির মাথায় হাত দিয়ে সিঁড়িতে বসে গেল। মায়ান সিঁড়ির দিকে উপরে উঠছিল নিজের রুমে যাওয়ার জন্য। এলিকে এভাবে বসে থাকতে দেখে মায়ান ভ্রু কুঁচকালো। এলির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে এলিরা? এলি মাথা তুলে উপরে তাকায়, আবার চোখ কুঁচকে নিচে তাকায়। মায়ান বুঝলো এলির হয়তো মাথা ব্যথা হচ্ছে, তাই সে কিছু না বলে এলিকে কোলে তুলে নেয়। এলিকে এভাবে কোলে নেওয়ায় এলি চট করে মায়ানের গলা জড়িয়ে ধরলো আর বলল, কি হয়েছে? আপনি আমায় নামান, কেউ দেখলে খারাপ ভাববে, প্লিজ নামিয়ে দেন। মায়ান এলির দিকে আর চোখে তাকালো আর মনে মনে বলল, এই মেয়ে নিজেই অসুস্থ, তাও লোক কি ভাববে তা নিয়ে ভাবছে। এলি ছটফট শুরু করলো। মায়ান তাকে এক ধমক দেয়, এই মেয়ে শান্ত হয়ে থাকো, নয়তো একদম ফেলে দিব। ফেলে দেওয়ার কথা শুনে এলি শান্ত হয়ে থাকলো। মায়ান এলিকে এভাবে কোলে নিয়ে থাকতে দেখে রায়ান দূর থেকে এসে মায়ানকে জিজ্ঞেস করে, এলির কি হয়েছে? মায়ান কেউ উত্তর দেয় না। সে এলিকে নিয়ে সোফায় বসিয়ে দেয় এবং এলির মাথায় হিজাব খুলতে শুরু করে। এলি তা দেখে মায়ানকে বলে, কি হয়েছেন আপনি হিজাবের হাত দিচ্ছেন কেন? এলি এমন হিজাব নিয়ে টানা হেঁচড়া করা দেখে মায়ান বিরক্ত হয়ে সে এলির দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি চুপ করে বসবে নাকি আমাকে তোমার হাত বেঁধে রাখতে হবে? মায়ানের এমন কথা শুনে এলির মুখ বেরিয়ে চুপ করে বসে রইল। এলি মুখ বেঁকানো দেখে মায়ান মৃদু হাসলো, তবে তা কেউ দেখল না। তারপর মায়ান তার মামিকে ডেকে এলির জন্য খাবার আনতে বলল। খাবারের কথা শুনে এলি বলে ওঠে, খাবার কি হবে? মায়ানকে উত্তর দিল না। এলির মা
খাবার আনতেই মায়ানের নিজের ভাত মাখিয়ে এলির মুখের সামনে তুলে ধরে। এলি অবাকভাবে তাকায় মায়ানের দিকে। এলিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়ান আবারও একটা ধমক দেয়। এলি রাম ধমক খেয়ে সাথে সাথে মুখ খুলল এবং মায়ান তাকে খাওয়ানো শুরু করলো। এলি অনেকবার বলেছে সে আর খেতে পারবে না, কিন্তু মায়ান তাকে চোখ দেখিয়ে আর ধমক দিয়ে পুরো খাবার শেষ করিয়েছে। তারপর সায়ন এর বাবা সে একটা ওষুধ আনিয়ে নিয়েছে, সেটা এলিকে খাইয়ে তারপর মায়ানের শান্তি হয়েছে। মায়ানকে এলি এভাবে যত্ন নিতে দেখে সাবিনা বেগমের মুখ চকচক করে ওঠে। ওদিকে রায়ানের ব্যাপারটা একদম ভালো লাগেনি। যেখানে তার এসব করা উচিত ছিল সেখানে এগুলো কিনা তার বড় ভাই করেছে। 2 ঘন্টা পেরিয়ে গেছে। এলি এখন বেশ ভালো লাগছে, তাই সে এবার উঠে বসে এবং নিজের হিজাবটা আবার সুন্দর করে বেঁধে নেয় এবং ইরার গায়ে হলুদ অনুষ্ঠানের জায়গায় যায়। এলিকে আসতে দেখে রায়ান এলির কাছে যায় এবং বলে, কিরে তুই উঠে আসলি কেন? তোর না শরীর খারাপ? রায়ানের কথা শুনে সে বলল এখন আর তার সমস্যা হচ্ছে না। রায়ান এলির কথা শুনে আর কিছুই বলে না। তারপর রায়ান আর এলি ইরাকে কাছে যায়, দেখলো ইরা আর আবিদ পাশাপাশি বসেছে। এখনই অনুষ্ঠান শুরু হবে। মায়ান আর এখন স্টেজের দিকে এসেই সে এলিকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমায় না শুয়ে থাকতে বললাম? মায়ানের কথা শুনে এলি পিছনে ঘুরে বলে, এখন ঠিক আছি ভাইয়া। মায়ান আলীর কথা শুনে তাকে ঠিকভাবে পর্যবেক্ষণ করলো। আসলেই এলিকে এখন ঠিক লাগছে, তাই আর মায়ানের কথা বাড়ায়নি। কিছুক্ষণ মধ্যে ইরার গায়ে হলুদ শুরু হয়। বড়রা সবাই একে একে ইরা এবং আদিকে হলুদ লাগায়। মায়ান, এলি আর রায়ান একসাথে দাঁড়িয়ে দেখছিল। ইরাস আর শ্রাবণী হলুদ দিতে গেছে। এরপরই এলি আর মিনি যাবে। তখনই ক্যামেরাম্যান এসে এলি এবং মায়ানকে উদ্দেশ্য করে মায়ানকে বলে, ভাইয়া আপনি ভাবি আর একটু কাছে দাঁড়ান, আমি একটা ছবি তুলি। ক্যামেরাম্যানের কথা শুনে এলি কাশি উঠে যায়। সে ক্যামেরাম্যানকে বলতে যাবে যে সে মায়ানের বউ না। তখনই মায়ান এলির হাত ধরে তার পাশে দাঁড় করায় আর ক্যামেরাম্যানের ছবিতে এলি মায়ানের দিকে তাকিয়ে আছে। ছবি তুলতেই ক্যামেরাম্যান চলে যায় আর এলিও মায়ানের থেকে দূরে সরে যায়। আরও বলে, আপনি ক্যামেরাম্যানকে কেন বললেন না যে আমি আর আপনি ওয়াইফ না? মায়ান এলিকে উত্তর দিল না, সেখান থেকে চলে গেল এবং ইরাদের গিয়ে হলুদ লাগালো। এলি সেদিকে তাকিয়ে থাকলো আর বিড়বিড় করে বলল, আজব লোক একটা, নিশ্চয় মাথা তার ছিঁড়ে আছে, না নয়তো বউ চলে গেছে তার শখে যে কাউকে নিজের বউ হিসেবে মানুষকে ভুল বোঝাচ্ছে। আর ওদিকে রায়ানের যেন এসব আর সহ্য হচ্ছে না। সে হঠাৎ করে এলির হাত ধরে টেনে তাকে দূর এক জায়গায় নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে এবং রাগী চোখে তাকিয়ে বলে, এলি তুই আমার সাথে প্রেম করতে পারবি না, আমাকে বিয়েও করতে পারবি না, কারণ আমি তোর ভাই। আর মায়ান ভাইয়ের বউ বলে তার সাথে ছবি তুলেছিস, তার মানে তুই মায়ান ভাইকে ভালোবেসে আমায় মেনে নিচ্ছিস না, তাই না? একে রায়ান এলির হাত শক্ত করে ধরেছে। তার উপর এমন কথা শুনে যেন এলি আরো বিরক্ত হলো। সে বলে, আমায় ছাড়ো ভাইয়া, আমি মায়ান ভাইয়ের বউ বলি নাই। ক্যামেরাম্যান ভুল বুঝেছে। এলির কথায় মায়ান কিছুটা হালকা, কারণ তার হাতে বাঁধন, এবং বলল, তাহলে তুই কেন বললি না যে তুই ভাইয়ার বউ না? রায়ানের হাত হালকা হতেই এলি নিজে ছাড়িয়ে নেয় এবং বলে, আমি বলতে যাচ্ছিলাম তার আগেই ক্যামেরাম্যান ছবি তুলে ফেলেছিল।
রায়ান কিছু বলতে যাচ্ছিল, তখন সায়াম ডেকে ওঠে, তাই সে সেখান থেকে চলে যায়। আর এলি সেখানে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে, এবার দুই ভাই আমার পেছনটা কি চলবে।